আজকে আমার ফ্যামিলির সাথে দেখা হবে, কোথায় যাচ্ছি কী করছি সারাদিনই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটু কথা বলতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। দেশে অনেক দিন ধরেই কারফিউ ছিল, তো একদমই রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না। এর মধ্যে হলো আবার নেট নেই, মানে মোবাইল একদম অচল আর কি। তো ঘরে বসে অনেকটাই বোরিং হয়ে যাচ্ছিলাম। যেহেতু অনেক দিন ধরে নেট নেই, মানে নেটের কোনো কাজ করাই যাচ্ছে না, তো কোনো ভিডিও আপলোড করা যাচ্ছিল না। তো এই জন্য অনেকগুলো ভিডিও একসাথে জমাট হয়ে গিয়েছে। আর এই যে লকডাউন, মানে লকডাউন আর কারফিউ যেটাই বলি আর কি, তো এই সময়টাতে কি কি করেছি সেই ভিডিওগুলো মানে করে নিয়েছি। তো আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করব। তো আগের ভিডিওগুলো আগে শেয়ার করি, এরপরে হলো আমি মানে কারফিউ যখন চলছিল তখন কি কি করছি, কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা করে নিলাম। তো বেশি একটা হেভি খাবার খাই না, সকালে একটা ডিম সিদ্ধ আর এখানে হলো কিছুটা চিয়া সিড ভিজিয়েছিলাম, সেটা খেয়ে নিলাম আমি আমার হাজব্যান্ড। এরপর হলো আমি পেঁয়াজগুলো একটু ঢেলে রেখে দিলাম, আর কিছুটা আমার রান্নাঘরে রাখি আর কিছুটা আমি এভাবে খাটের নিচে রেখে দিই। তো এরপর হলো কিছু প্লেট বাটি নামানো ছিল, সেগুলো আমি একটু উঠিয়ে রেখে দিলাম। কিছু জামা কাপড় ছিল সেটাও ওয়াশ করতে দিয়ে দিয়েছি। এরপর হলো আমি ঘরগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছি, মানে প্রত্যেকটা বেড আমি গুছিয়ে নিয়েছি। এরপর হলো আমি আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। ফার্স্টে আমি আমার বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার বারান্দাটা দেখা যায় পাশে একটু চিকন হলেও অনেকটাই লম্বা। তো আমার কাছে তো আমার বারান্দাটা খুবই ভালো লাগে, একটু ছোট হলেও অনেক ভালো লাগে। তো এরপরে হলো আমি এক এক করে প্রত্যেকটি ঘরই মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই রুমটাতে এসে দেখি যে আমার মানে বিছানাটা আবার এলোমেলো করে ফেলছে। তো এখন এটাকে আবার একটু গুছিয়ে নিচ্ছি, এরপরে এই রুমটাও আমি ঝাড়ু দিয়ে নেব। আমার ঘরের এই অবস্থা, আমি এক সাইড দিয়ে এই ঘরগুলোকে গুছিয়ে নিই, আরেক সাইড দিয়ে আবার নষ্ট করে ফেলে। তো সারাদিনই কাজ করতে হয়। তো এখন হলো প্রত্যেকটা ঘরে আমি এক এক করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে উঠে যদি প্রথমে আমি ঘরটাকে গুছিয়ে নেই তাহলে দেখা যায় সারাটা দিন খুবই ভালো লাগে। আর যদি দেখা যায় ঘরটা না গুছিয়ে অন্য কাজ করা শুরু করে দিই, দেখা যায় ঘরটা একটু পরে গুছাই, রান্নাবান্নাটা করি, তাহলে দেখা যায় সব কাজেই একদম মানে এলোমেলো হয়ে যায়। তো এই জন্য এখন চিন্তা করেছি সকালে উঠে ফার্স্টে আমি ঘরটাকে গুছিয়ে নিব, যত যাই হোক পরে হলো রান্নাবান্নার দিকে যাব। তো এরপরে হলো আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখন হলো আমি আমার গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছি, কারণ এই যে গাছটাতে আমি পানি দেবো এরপরে এখান থেকে টুপ টুপ করে কিছু পানি বারান্দায় পড়বে। তো এই জন্যই আগে একটু পানি দিয়ে নিচ্ছি, এরপরে হলো আমি ঘরটাকে মুছে নিব। আমি যেহেতু এই ফ্ল্যাটে নতুন এসেছি, তো এজন্য আমার বারান্দাটাতে এত বেশি গাছ নেই, অল্প অল্প গাছই। তো একটু একটু করে আমি আমার বারান্দাটাকে সাজাচ্ছি, ঘরটাকে সাজাচ্ছি। আর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ঘরটাকে সাজাবো আস্তে আস্তে করে। তো এখানে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, আরও অনেক গাছ লাগাবো, আমার ইচ্ছা আছে পুরোটা বারান্দায় আমি একদম গাছ দিয়ে ভরে রাখবো, কারণ গাছ আমার খুব পছন্দ। আমি যেহেতু গ্রামের মেয়ে, তো এই সবুজ গাছগুলো একটু দেখলে ভালো লাগে, মানে একদম বেশি সবুজ না দেখতে পারলেও আমার চোখের সামনে এরকম একটু একটু সবুজ গাছ দেখতে পেলে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন এখানে আমার বারান্দার ফুলের টপে যেই মাশরুমটা হয়েছিল সেটা একটু একটু করে বড় হচ্ছে। তো এটা তো আর খাওয়া যাবে না, তো দেখতেছিলাম কতটুকু হয় দেখি আর কি। তো ভালোই লাগতেছিল, মানে আমার বাগানে মাশরুমও হয়েছে, তবে জানি না এই মাশরুমগুলো কি খাওয়া যায় কি না। এরপরে হলো আমি প্রত্যেকটা রুমই মুছে নিয়েছি, আর এখন ডাইনিংটা মুছে নিয়েছি। তো প্রত্যেকটা রুমে যদি মুছার সময় দেখাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি শুধু ডাইনিংটাই মুছে নিচ্ছি, সেটাই দেখিয়ে নিচ্ছি। তো এখন আমার ঘর অনেক বড়, দেখা যায় 4টা রুম, তো মুছতে মুছতে অনেক কষ্ট হয়। তো মানে 4টা রুম, এরপরে হলো আবার একটা বারান্দা, এর মধ্যে আবার হলো আমার গেটের মানে সামনে যে জায়গাটুক সিঁড়ি দিয়ে ওঠার পরে, তো এটাও মুছে নিতে হয়। তো অনেকটা জায়গায় আমার মানে পরিষ্কার করতে হয়, খুবই কষ্ট হয়। যাই হোক, আজকে হলো এই যে রূপচাঁদা মাছ আর সবজি রান্না করেছিলাম, আর খাওয়া দাওয়া করে এখন রওনা হয়ে যাচ্ছি বোনের বাসায় যাওয়ার জন্য। আমার লাইফে যে কোনো জায়গায় যাওয়াটা একদম হুটহাট, তো আমি নিজেও জানি না কখন যাব, তো হুটহাট করে যাওয়া হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ড এরকমই আর আমিও এরকমই। মানে আমাদের ইচ্ছে হলো আমরা বের হয়ে গেলাম, তো অনেক প্ল্যান করে বের হবো সেটা হয় না। তো যখন মনে চায় তখনই বের হয়ে যাই। তো হঠাৎ করেই মা বলতেছিল যে আপুদের বাসায় যেতে, কারণ ভাইয়া তারপরে হলো ভাবি মা আপুদের বাসায় আছে। আর আমার 2 বোন যেহেতু একসাথেই থাকে, মানে একই বাসায় থাকে 2 ফ্ল্যাটে, তো এই জন্য সবাই এখন একসাথে আছে। আর আমি মানে আপুদের বাসায় যাব, তো আমিও একসাথে হব আর আমাদের ফুল ফ্যামিলি একসাথে হবে।
আমার কাছে মনে হয় সবসময় যে হুটহাট জিনিসগুলোই বেশি ভালো হয়। অনেক প্ল্যানিং করে যাবেন, দেখেন সেটাতে আনন্দ খুব কমই হয়। তো হুটহাট যে জিনিসগুলো হয় সেটাতে অনেক আনন্দ হয়। আমার বিয়ে হয়েছে একদম ছোট বয়সে, মানে তখন আমার বয়স ছিল 15 বছর। তো তখন দেখা যায় একটু হলেও বিয়ের জিনিসটা বুঝতাম, মানে বিয়েতে অনেক আনন্দ মানে করাটা, এরপরে মানে বিয়েতে কি কি হবে সেটা নিয়ে একটু হলো ভাবা শুরু হয়েছিল। তো যাই হোক, মানে অনেক চিন্তা করতাম এরকম হবে এরকম হবে। তো আমার বিয়েটা একদমই হুটহাট হয়েছে, কোনো আনন্দই করতে পারিনি। আর বিশেষ করে আমি একটু সাজতেও পারিনি পার্লারে, তো সেটা খুবই দুঃখের বিষয় ছিল, আর এখন পর্যন্ত সেটা নিয়ে আফসোস করি। তো যাই হোক, আমার কাছে এখন মনে হয় যে হুটহাট জিনিসই ভালো, এত প্ল্যানিং করে সেটা ভালো না। আর আমার বিয়েটা নিয়ে সবার অনেক বেশি মানে ইচ্ছা ছিল, অনেক আনন্দ করবে, কারণ আমি আমার ফ্যামিলির সবার ছোট, মানে ভাই বোনের মধ্যে সবার ছোট। তো আমার বিয়েটা নিয়ে সবারই অনেক আশা ছিল যে লাস্ট বিয়ে যেহেতু, তো মানে আমাদের 3 বোনের মধ্যে আমি যেহেতু সবার ছোট, তো আমার বিয়েটাই সবার শেষে। তো আমার বিয়েতে সবাই অনেক আনন্দ করবে, তো সেটা আর হয়নি। তো আমার বিয়ে যেহেতু ছোট বয়সে হয়েছে, তো তখন বাল্যবিবাহের জন্য খুবই মানে সমস্যা হচ্ছিল। তো এখন আপাতত বাল্যবিবাহ নিয়ে তেমন একটা সমস্যা হয় না, তবে আমার বিয়ে যখন হয়েছে তখন বাল্যবিবাহ নিয়ে খুবই সমস্যা চলতেছিল, এই জন্য আর কি। তো বিয়েটার সময় অনেক গ্যাঞ্জাম হয়েছিল। তা যাই হোক, বিয়েটা তো হয়েছে। আর আমাদের গ্রামের দিকে একটু ছোট থাকতে বিয়ে হয়, তো আমাদের 3 বোনেরই এরকম বয়সে বিয়ে হয়েছে, তো আমারও হয়েছে। আরও একটা সমস্যা ছিল, সেটা হলো মানে আমার বিয়ের দিন আর কি, মানে আমার গায়ে হলুদের দিন। তো গায়ে হলুদের তেমন একটা অনুষ্ঠান হয়নি, তো ওই দিন রাতে হলো আমার বড় আপুর মানে মেয়ে হয়েছিল। তো সে মেয়ের বয়স এখন হলো প্রায় 11 হয়তো বা। তো ওই মেয়ে মানে আমাদের গায়ে হলুদের দিন রাতের বেলায় হয়েছে। তো আপুর শরীর খুবই অসুস্থ ছিল, মানে হাই প্রেশারের সমস্যা ছিল, এজন্য আপু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। সেটা নিয়েও অনেক গ্যাঞ্জাম হয়েছিল, মানে আপুকে দেখতে যাবে না, এখানে বিয়ের অনুষ্ঠান হবে, তো সেটা নিয়ে এই জন্যই আমার বিয়েতে খুবই ভেজাল হয়েছিল। তো সেটা নিয়েই মানে বিয়েতে তেমন একটা আনন্দ মানে আয়োজন কিছুই করা হয়নি। তো যাই হোক, একদিন আপনাদের সাথে আমার বিয়ের পুরো ঘটনাটা খুলে বলবো, একটা সিনেমার মতোই, মানে এরকম ঘটনা বলতে গেলে দেখা যায় একটা ভিডিও জুড়েই আপনাদের কাছে এই গল্পটা করতে হবে। তো যাই হোক, এখন হলো এই তো আপুদের বাসায় চলে আসছি, এরপরে একটু নাস্তা করলাম, মানে চা পিঠা। এই তো এখানে ভাইয়া হলো লুডো নিয়ে আসছে, আয়নের বাবা বলেছিল ভাইয়াকে লুডো নিয়ে আসতে, মানে আমরা সবাই একটু লুডো খেলবো, অনেকদিন যাবত লুডো খেলা হয় না। তো সবাই মিলে একটু লুডো খেলবো, এর জন্য আয়নের বাবা নিয়ে আসতে বলছিল, আর ভাইয়া নিয়ে আসছে। এখন বাচ্চারা হলো এই লুডো নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো ওরা মনে করতেছে এটা একটা খেলনা, তো ওরা খেলবে। তো ভাইয়া ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছিল। তো এই তো দেখেন আমার বোনের মেয়ে তো মানে লাফালাফি করতেছিল, বুঝতে পারতেছে না কিভাবে খেলবে কি করবে। এখানে হলো আমার বোনের ছেলে কিছু জামা কাপড় এনেছে বাসায় পরার জন্য। তো ও সবসময় মার্কেট থেকে জামা কাপড় আনলে সেগুলো হয়ে যায় টাইট, আর অনেক টাকা দিয়ে কিনে আনে, মানে বুঝে না যে কোন জিনিসটার দাম কীরকম কীভাবে আনতে হবে। তো এই জন্য ভাইয়া হলো সাথে করে নিয়ে গিয়েছিল যে আমি আজকে তোকে জামা কাপড় কিনে দেব। তো এই তো ভাইয়া ওকে শপিং করে দিয়েছে, আর সবগুলোই ড্রেস খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। তো এখানে কিছু টি শার্ট, কিছু কি বলে এটাকে, জার্সি প্যান্ট, এগুলো নিয়ে আসছে মানে বাসায় পরার জন্য আর কি। তো সবগুলো ড্রেসই খুবই সুন্দর ছিল। আপুদের বাসায় আসার কোনো প্ল্যানিং ছিল না, আসবো না বলেছিলাম। তো মা আপুরা জোর করতেছিল যে সবাই একসাথে হবো, এর জন্য আর কি। তো এ তো হুট করে আসা হলো, সত্যি খুবই ভালো লাগতেছিল আসার পরে। তো এ তো এখানে মামা হলো ভাগনাকে আদর করতেছিল, আর ভাগনা হলো মামার আদর পাচ্ছিল। তো এরপরে হলো এখানে কিছুক্ষণ সবাই একসাথে আড্ডা দিলাম। এটা বিলাতি আম সাদা, এটা সাদা বিলাতি আম। আম আবার বিলাতি? দাও দাও দাও, এটা মিষ্টি লাগবে নি ভাই, একটু মুখে দিয়ে দাও। তুক আমি খাইছি মিষ্টি হলে তো বত্তা মজা লাগতো না। তুক না এটা ডিলেট করো। হ্যাঁ ডিলেট করো। টক মিষ্টি না কো ডিলেট করো। কি ডিলেকশন কি নিয়মবার একটা 26 আমি কিনে দিই। আম আম কাটতো এক দাদা খাইয়ে লিতেছে কবে সব। আরে দুলে কিন্তু পরিষ্কার ওই হ্যাঁ খাইবো তো হেলি গাইছে ওই খাক বুঝছো মোবাইল স্টাইল করে দিছে আমি তো কই আম বত্তা খাই না। তুমি খাবা কয়বার নিলাম তুই আমার মোবাইলে দাও। লেগুয়া তো লেগে আমি আসবে না আমি আর কি মাথা সে মোবাইল দিবে কি লিয়া কি রে বাবা এটা তো লেগে লো তোমার মার পারমিশন আছে। বিদেশ গেলে তখন ঘুরতে পারবা। কি
তোমার মার পারমিশন লাগবে না তুমি বাসাতে বাইরে খাইয়া দেখো দেখ তুই তো মনে হয় জাল কমাই দিছে তুমি খাইয়া দেখো আমি এটা দলে তুমি খাইয়া তো দেখবা একটু খাইয়া তো দেখবা হয় খাইলে তো জির বাবার কথা না তুই হন্তে খাবেড়া ওই দিকে ধরবো পূজা এই তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা ভাই বোন একসাথে হলে আমরা ভর্তা নিয়ে বসে পড়ি। আমাদের ফ্যামিলির সবাই অনেক ভর্তা বেশি পছন্দ করে, তবে আমার মেজো বোন শুধু ভর্তা পছন্দ করে না, মানে এরকম টক জাতীয় ভর্তা পছন্দ করে না। এই মানে মেজাপু বাদে সবাই আমরা অনেক ভর্তা পছন্দ করি। আর আমার ভাইয়া তো অনেক বেশি ভর্তা পছন্দ করে, তো সবসময় ভাইয়াই ভর্তা বানায়। তো এই যে দেখতে পেলেন যে ভাইয়া ভর্তা বানাচ্ছিল। এই তো আমার মেজো বোনের মেয়ের যখন জিদ ওঠে তো সামনে যাকে পাবে তাকে মারা শুরু করবে। আজকে হলো ভাইয়াকে ধরেছে মারার জন্য, তো মারতে না পারলেই ওর মানে মেজাজ আরও খারাপ হয়ে যায়। দুই নাম্বার এসে বাতো বত্তা বাতো 2 নাম্বার এসে যাওয়ার টাকা না ঠান্ডা গরম মিলেন না আছে বুঝে লাইছ ঠান্ডাটা হাতে পড়ে গেছে মনে হয় নাকি? ভাত খাও হ্যাঁ মনে তো ভাইয়া খেতো না তোমার থিয়া? খাইতে খাই বসে হ্যাঁ লাগে সবচেয়ে সম্পর্ক ভালো ভাত না খেতে হইলে দূর নাই কলার তুমি কেমন লমু তোমার জমা গুলো এবার কেন দেবে আগে আগে প্রশিক্ষণ লো। খেলা হয়েছ তোরা দুটা এটা না ভাগাভাগি শুরু তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।